সৌম্য সাসপেন্স চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা পটল বাবু ফিল্ম স্টার। সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্র ও বাংলা সাহিত্যের এক বিরাট নাম। একদিকে বাংলা চলচ্চিত্রের জন্য পেয়েছেন অনারারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তেমনি আমাদের দিয়েছেন ফেলুদা, তারিণী খুড়ো, একের পর এক অসাধারণ চরিত্র। আমরা আজকের গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স প্রকাশিত সেরা সত্যজিৎ এই বইটি থেকে। প্রধান চরিত্রে পটলবাবু এবং নরেশবাবু। নরেশবাবুর চরিত্রে শুভ, পটলবাবুর চরিত্রে সৌম্য। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু ফিল্ম স্টার। পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন। আগে হ্যাঁ, দাঁড়ান আসছি। নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্টাচার্যি লেনে পটলবাবুর তিনখানা বাড়ির পরেই থাকে। বেশ আমোদে লোক। পটলবাবু থলি নিয়ে বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার সকাল সকাল? শোনো, তুমি ফিরছো কতক্ষণে? এই ঘন্টাখানেক। কেন? তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো? আজ তো টেগরস বার্থডে। আমার ছোটো শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো। সে ফিল্মে কাজ করে, লোকজন জোগাড় করে দেয়। বললে কি জানি, একটা ছবির জন্য, সিনের জন্য একজন লোকের দরকার। যেরকম চাইছে বুঝেছো, বছর 50 বয়স, বেটে কাঠো, মাথায় টাক। আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল, তাই তোমার হদিস দিয়ে দিল। বলেছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকাল 10টা নাগাদ আসবে বলেছে। তোমার আপত্তি নেই তো? ওদের রেট হিসেবে কিছু পেমেন্টও দেবে অবশ্যই। সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে, এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বইকি। এ যে একবারে অভাবনীয় ব্যাপার। কি হে, হ্যাঁ কি না বলে ফেলো। তুমি তো আবার অভিনয় করেছো এককালে, তাই না? হ্যাঁ মানে, না, বলার কি আছে, সে আসুক, কথা টথা বলে দেখি। কি কি বললেন আপনার শালার নাম? নরেশ, নরেশ দত্ত। বছর 30 বয়স, লম্বা দোহারা চেহারা। 10টা 10:30 নাগাদ আসবে বলেছে। বাজার করতে গিয়ে আজ পটলবাবু গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালো জিরের বদলে ধানি লঙ্কা কিনে ফেললেন। আর সৈন্ধব নুনের কথাটা তো বেমালুম ভুলেই গেলেন। এতে অবশ্যই আশ্চর্য হবার কিছু নেই। এককালে পটলবাবু রীতিমতন অভিনয়ের শখ ছিল। শুধু শখ কেন, নেশাই বলা চলে। যাত্রায়, শখের থিয়েটারে, পুজো পার্বণে, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তার বাধা কাজ ছিল অভিনয় করা। হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবুর। একবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরে তার নাম বেরোল, পরাশরের ভূমিকায় শ্রী শ্রী শীতলাকান্ত রায়, পটলবাবু। তার নামের টিকিট বিক্রি হয়েছে বেশি, এমনও সময় গেছে এককালে। তখন অবশ্যই তিনি থাকতেন কাঁচরাপাড়ায়। সেখানেই রেলের কারখানায় চাকরি ছিল তার। 1934 সনে কলকাতার হাডসন অ্যান্ড ক্রিমব্রেলি কোম্পানিতে আর একটু বেশি মাইনের একটা চাকরি আর নেপাল ভট্টাচার্যি লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রীক কলকাতায় চলে আসে। কটা বছর কেটেছিল ভালোই। আফিসের সাহেব বেশ স্নেহ করতেন পটলবাবু। 43 সনে পটলবাবু সবে একটা পাড়ার থিয়েটারে দল গড়ব করছেন, এমন সময় যুদ্ধের ফলে আপিসে হলো ছাঁটাই, আর পটলবাবু 9 বছরের সাধের চাকরিটা কর্পূরের মতন উবে গেল। সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবু। গোড়ায় একটা মণিহারি দোকান দিয়েছিলেন, সেটা বছর 5 চলে উঠে যায়। তারপর একটা বাঙালি আফিসে কেরানিগিরি করেছিলেন কিছুদিন।
কিন্তু বড় কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটারের ঔদ্ধত্য আর অকারণ চোখরাঙানি সহ্য না করতে পারায় তিনি ছেড়ে দেন সে চাকরি। তারপর এই 10টা বছর ইন্স্যুরেন্সের দালালি থেকে শুরু করে কি না করেছেন পটলবাবু, কিন্তু যে অভাব, যে টানাটানি, সে আর দূর হয়নি কিছুতেই। সম্প্রতি তিনি একটা লোহা লক্করের দোকানে ঘোরাঘুরি করছেন। তার এক খুড়তুতো ভাই বলেছে সেখানে একটা ব্যবস্থা করে দেবেন। আর অভিনয়, সে তো যেন আরেক জন্মের কথা। অজান্তে এক একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আবছা আবছা মনে পড়ে যায় এই আর কি। নেহাত পটলবাবুর স্মরণশক্তি ভালো, তাই কিছু ভালো ভালো পার্টের ভালো ভালো অংশ এখনো মনে আছে। শুনো শুনো পুনো পুনো গান্ডি ঝং ঝংকার, সপক্ষ আকুল মহারণে যিনি শত পবন হুঙ্কার, পর্বত আকার গদা করিছে ঝংকার, বৃকদর সঞ্চালনে। ওহ, ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। নরেশ দত্ত এলেন ঠিক 12:30টার সময়। পটলবাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে যাবার তোড়জোড় করছিলেন, এমন সময় দরজায় টোকা পড়ল। আসুন আসুন। পটলবাবু দরজা খুলে আগন্তুককে প্রায় ঘরের ভিতরে টেনে এনে তার হাতল ভাঙা চেয়ারটিতে তার দিকে এগিয়ে দিয়ে বললেন, বসুন। না না, বসবো না। নিশিকান্ত বাবু আপনাকে আমার কথা বলেছেন বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, আহ, আমি অবশ্যই খুবই অবাক হয়েছি। মানে এতদিন বাদে। আপনার আপত্তি নেই তো? পটলবাবু দরজার মাথায় হেঁট হয়ে গেল। আমাকে দিয়ে মানে চলবে তো? নরেশবাবু গম্ভীরভাবে একবার পটলবাবুর আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বললেন, "উম, বেশ চলবে, খুব চলবে। কাজটা কিন্তু কালই। কাল রবিবার। হ্যাঁ, কোনো স্টুডিওতে নয় কিন্তু। জায়গাটা বলে দিচ্ছি আপনাকে, মিশন রো আর বেন্টিং স্ট্রিটের মোড়ে ফ্যারাডে হাউসটা দেখেছেন তো? 7 তলা বিল্ডিং একটা। সেইটে সামনে ঠিক 8:30টায় পৌঁছে যাবেন। ওইখানেই কাজ। 12টার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার।" নরেশবাবু উঠে পড়লেন। পটলবাবু ব্যস্ত হয়ে বললেন, কিন্তু পাঠটা কি বললেন না?" পাঠ হলো গিয়ে আপনার একজন পেডিস্ট্রিয়ানের, মানে পথচারী আর কি, একজন অন্যমনস্ক বদমেজাজি পেডিস্ট্রিয়ান। ভালো কথা। আপনার গলা বন্ধ কোট আছে কি? উম, তা আছে বোধ হয়। হ্যাঁ, ওইটাই পরে যাবেন। ডার্ক রং তো, বাদামি গোছে, গরম কিন্তু। তা হোক না। আর আমাদের সিনটাও শীতকালে, ভালোই হবে। কাল 8:30, ফ্যারাডে হাউস। পটলবাবু ধা করে আরেকটা জরুরি প্রশ্ন মাথায় এসে গেল। পার্টটায় ডায়লগ আছে তো? কথা বলতে হবে তো? অলবদ স্পিকিং পার্ট। আপনি আগেও অভিনয় করেছেন তো? হ্যাঁ, মানে ওই একটু আধটু। তবে শুধু হেঁটে যাবার জন্য আপনার কাছে আসবো কেন? সে তো রাস্তার থেকে যে কোনো একটা পেডেস্ট্রিয়ান ধরে নিলেই হলো। ডায়লগ আছে বই কি, এবং সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন। আসি। নরেশ দত্ত চলে যাবার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন, যা বলছি গিন্নি, বুঝলে, এই পাঠটা হয়তো তেমন একটা বড় কিছু নয়। অর্থপ্রাপ্তি অবশ্যই আছে সামান্য, সেটা বড় কথা নয়। উম, আসল কথা হচ্ছে থিয়েটারে আমার প্রথম পাঠ কি মনে আছে তো? মৃত সৈনিকের পাঠ। সির্ফ হা করে চোখ বুজে হাত পা ছড়িয়ে পড়ে থাকা, আর তার থেকেই আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো? ওয়ার সাহেবের হ্যান্ডশেক মনে আছে তো? আর আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চারু বিশ্বাসের দেওয়া সেই মেডেল। হ্যাঁ, এই তো সবে সিঁড়ির প্রথম ধাপ। কি বলো? হ্যাঁ, মান, জব, প্রতিপত্তি, খ্যাতি,
যদি বেঁচে থাকিস হবে এ মোর গৃহিণী, সে সবই লইব আমি। পটলবাবু 52 বছর বয়সে হঠাৎ তিরিং করে একটা লাফ দিয়ে উঠলেন। গিন্নি বললেন, করো কি? কিছু ভেবো না গিন্নি, শিশির বাদুড়ি 70 বছরে বয়সের চাণক্যের পাটে কি লাভখানা দিতেন মনে আছে? আজ যে পুনর্যৌবন লাভ করেছি। হুঁ, গাছে কাঁঠাল গোপে তেল, সাধে কি তোমার কোনোদিন কিছু হয় না? হুঁ, হবে হবে, সব হবে। ভালো কথা, আজ বিকেলে একটু চা খাবো বুঝেছো, আর সঙ্গে একটু আদার রস, নইলে গলাটা ঠিক। পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন 8:07 তখন পটলবাবু এসপ্ল্যানেডে এসে পৌঁছালেন। সেখান থেকে বেন্টিং স্ট্রিট ও মিশন রোড মোড় ফ্যারাডে হাউসে পৌঁছাতে লাগলো আরও মিনিট 10। বিরাট তোড়জোড় চলছে অফিসের গেটের সামনে। 3-4খানা গাড়ি, তার একটা বেশ বড়, প্রায় বাসের মতো, তার মাথায় আবার সব জিনিসপত্র। রাস্তার ঠিক ধারটায় ফুটপাথের উপর একটা তেপায়া কালো যন্ত্রের মতন জিনিস, তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে। গেটের ঠিক মুখটাতে একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আরেকটা লোহার ডান্ডা আড়াআড়িভাবে শোয়ানো রয়েছে, আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছির চাকের মতো দেখতে জিনিস। এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে জনা 30 লোক, যাদের মধ্যে অবাঙালিও লক্ষ্য করলেন পটলবাবু। কিন্তু এদের যে কি কাজ সেটা ঠাহর করতে পারলেন না। কিন্তু নরেশবাবু কোথায়? একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউ চেনেন না। দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে চলেন অফিসের গেটের দিকে। বৈশাখ মাস, গলাবন্ধ খদ্দরের কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছিল। গলার কলারের চারপাশ দিয়ে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু। এই যে অতুলবাবু, এদিকে। অতুলবাবু? পটলবাবু ঘুরে দেখেন অফিসের বারান্দার একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু তাকেই ডাকছেন। নামটা ভুল করেছেন ভদ্রলোক, অস্বাভাবিক নয়, একদিনের আলাপ তো। পটলবাবু এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন, আমার নামটা বোধহয় ঠিক নোট করা নেই আপনার, শ্রী শীতলাকান্ত রায়। অবশ্যই পটলবাবু বলেই জানে সকলে, থিয়েটারেও ওই নামে জানতো। ও, তা আপনি তো বেশ পাঞ্চুয়াল দেখছি। পটলবাবু মৃদু হাসলেন। 9 বছর হার্টস অ্যান্ড ক্রিমবারিতে চাকরি করেছি, লেট হয়নি একদিনও, নট এ সিঙ্গল ডে। বেশ বেশ, আপনি এক কাজ করুন, ওই ছায়াটায়, হ্যাঁ ওই ছায়াটায় গিয়ে একটু ওয়েট করুন, আমরা এইদিকে একটু কাজ এগিয়ে নিই। তেপায়া যন্ত্রটার পাশ থেকে একজন ডেকে উঠল, নরেশ। হ্যাঁ স্যার। উনি কি আমাদের লোক? হ্যাঁ স্যার। ইনি মানে ওই ধাক্কার ব্যাপারটা? ও ঠিক আছে ঠিক আছে, এখন জায়গাটা ক্লিয়ার করো তো, শট নেব। পটলবাবু অফিসের পাশে একটা পানের দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন। বায়োস্কোপ তোলা তিনি এর আগে কখনো দেখেননি, তার কাছে সবই নতুন। থিয়েটারের সঙ্গে কোনো মিল তো নেই। আর কি পরিশ্রমই করে লোকগুলো, ওই ভারী যন্ত্রটাকে পিঠে করে নিয়ে এখান থেকে ওখানে রাখছে একটি 21-22 বছরের ছোকরা। 20-25-এর ওজন তো হবেই ওই যন্ত্রটা। কিন্তু তার ডায়লগ কই? আর তো সময় নেই বেশি, অথচ এখনো তাকে কি কথা বলতে হবে তাই জানেন না পটলবাবু। হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। এগিয়ে যাবেন নাকি? ওই তো নরেশবাবু, একবার তাকে গিয়ে বলা উচিত নয় কি? পার্ট ছোটই হোক আর বড়ই হোক, ভালো করে করতে হলে তাকে তো তৈরি করতে হবে সে পার্ট। না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয়। আজ প্রায় 20 বছর অভিনয় করা হয়নি যে। পটলবাবু এগিয়ে যেতে গিয়ে একটা চিৎকার শুনে
থমকে গেল। সাইলেন্স। তারপর নরেশবাবুর গলা পাওয়া গেল, এবার শটটা নেওয়া যাক। আপনারা আপনারা দয়া করে চুপ করুন, কথাবার্তা বলবেন না, জায়গা ছেড়ে নড়বেন না, ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না। তারপর আবার সেই প্রথম গলায় চিৎকার এলো, সাইলেন্স, টেকিং। এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন। মাঝারি গোছের মোটা সোটা ভদ্রলোকটি তেপায়া যন্ত্রটার পাশেই দাঁড়িয়ে আছেন। গলার একটা চেন থেকে দূরবীনের মতন একটা জিনিস ঝুলছে। এনি কি পরিচালক নাকি? কি আশ্চর্য, পরিচালকের নামটাও জেনে নেওয়া হয়নি। এবারে পরপর আরও কতগুলো চিৎকার পটলবাবুর কানে এলো, স্টার্ট, সাউন্ড, রানিং অ্যান্ড অ্যাকশন। অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গে পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে আপিসের সামনে দাঁড়ালো, আর তার থেকে একটি মুখে গোলাপি রং মাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনিয়ে আপিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণেই পটলবাবু চিৎকার শুনলেন, কাট! আর অমনি সাইলেন্স ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল। পটলবাবুর পাশেই এক ভদ্রলোক তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, ছোকরাটিকে চিনলেন তো? পটলবাবু বললেন, কই না তো। ভদ্রলোক বললেন, চঞ্চল কুমার, তরতরি উঠছে ছোকরা, একসঙ্গে 4খানা বইও অভিনয় করেছে। পটলবাবু বায়োস্কোপ খুব কম দেখেন, কিন্তু এই চঞ্চল কুমারের নাম যেন শুনেছেন দু একবার। কটিবাবু বোধ হয় এই ছেলেটিরই প্রশংসা করছিলেন একদিন। বেশ মেকআপ করেছে ছেলেটি, ওই বিলিতি স্যুটের বদলে ধুতি চাদর পরিয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলে একবারে কার্তিক ঠাকুর। কাঁচরাপাড়ার মনতোষ ওরফে চিনুর চেহারাটা কতকটা ওই রকমই ছিল বটে, বেড়ে ফিমেল পার্ট করতেছিল। পটলবাবু এবার পাশের ভদ্রলোকটির দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, আর পরিচালকটির নাম কি মশাই? ভদ্রলোক অবাক হয়ে বলেন, সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, 3খানা ছবি পর পর হিট করেছে। যাক, কতগুলো দরকারি জিনিস জানা হয়ে গেল। নইলে গিন্নি যদি জিজ্ঞেস করতেন কার ছবিতে কার অভিনয় করে এলে, তাহলে মুশকিলেই পড়তেন পটলবাবু। নরেশ একবার চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো, আসুন স্যার, ওটা একটু ভিজিয়ে নিন হালকা করে, আপনার ডাক পড়লো বলে। পটলবাবু এবার আসল কথাটা না বলে পারলেন না, আমার ডায়লগটা যদি এই বেলা দিতেন তো। ডায়লগ? আসুন আমার সাথে। নরেশ তেপায়া যন্ত্রটার দিকে এগিয়ে গেল, পিছনে পটলবাবু। এই শশাঙ্ক! একটি হাফ প্যান্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বলল, এই ভদ্রলোক ওর ডায়লগ চাইছে, একটা কাগজে লিখে দে তো সেই ধাক্কার ব্যাপারটা। শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে এলো, আসুন দাদু। এই জ্যোতি, তোর কলমটা একটু দে তো, দাদুকে একটা ডায়লগ লিখে দিই। জ্যোতি ছেলেটি তার পকেট থেকে একটা লাল কলম বার করে শশাঙ্কর দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি লিখে কাগজটা পটলবাবুকে দিল। পটলবাবু কাগজটার দিকে চেয়ে দেখলেন তাতে লেখা রয়েছে আ। আ? পটলবাবু মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। কোটটা খুলে ফেলতে পারলে ভালো হয়, গরম হঠাৎ অসহ্য হয়ে উঠেছে। শশাঙ্ক বলল, দাদু, দাদু ঘুম মেরে গেলেন, কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, এরা কি তাহলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটাই কি একটা বিরাট পরিহাস? তার মতো নিরীহ নির্বিবাদ মানুষকে ডেকে এনে এত বড় শহরের এত বড় রাস্তার মাঝখানে ফেলে রঙ্গতামাশা? এত নিষ্ঠুর কি মানুষ হতে পারে? পটলবাবু শুকনো গলায় বললেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কেন বলুন তো? শুধু আর কোনো কথা নেই? শশাঙ্ক চোখ কপালে তুলে বলল, বলেন কি দাদু, এই কি কম হলো নাকি? এ তো রেগুলার স্পিকিং পার্ট।
বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট আপনি বলছেন কি? আপনি তো ভাগ্যবান লোক মশাই। জানেন, আমাদের এই ছবিতে আজ অব্দি প্রায় 150 লোক পাঠ করে গেছে, যারা কোনো কথাই বলেনি, শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে। অনেকে আবার হাঁটেও নি, সির্ফ দাঁড়িয়ে থেকেছে, কারুর কারুর মুখ পর্যন্ত দেখা যায়নি। আজকেও দেখুন না, এই যে ওরা সব দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টার পাশে, ওরা সবাই আছেন আজকের সিনে, কিন্তু একজনেরও একটি কথা নেই। এমন কি আমাদের যে নায়ক চঞ্চল কুমার, তারও আজ কোনো ডায়লগ নেই, কেবলমাত্র আপনার কথা, বুঝেছেন? এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে একটা হাত রেখে বলল, শুনুন দাদু, ব্যাপারটা বুঝেন। চঞ্চল কুমার হলেন এই অফিসের বড় চাকরি। সিনটায় আমরা দেখাচ্ছি যে অফিসে একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হন্তভন্ত হয়ে এসে দৌড়ে অফিসে ঢুকছেন, ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন আপনি, একজন পেডেস্ট্রিয়ান, বুঝেছেন? লাগছে ধাক্কা, বুঝেছেন? আপনি ধাক্কা খেয়ে বললেন আ, আর চঞ্চল আপনার দিকে দৃকপাত না করে ঢুকে যাচ্ছে অফিসে, আপনাকে অগ্রাহ্য করতে তার মানসিক অবস্থাটা ফুটে বেরোচ্ছে, বুঝেছেন? ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট ভেবে দেখুন। এবার শশাঙ্ক এগিয়ে এসে বললে, শুনলে তো, যাক এবার একটু ওই দিকটা যান দেখি, এদিকে ভিড় করলে কাজের অসুবিধা হবে, আর একটা শর্ট আছে আপনার, তারপরে আপনার ডাক পড়বে। পটলবাবু আস্তে আস্তে আবার পানের দোকানটার দিকে সরে গেলেন। ছাউনির তলায় পৌঁছে হাতের কাগজটার দিকে আদৃষ্টিতে দেখে পাশের কেউ তার দিকে দেখছে কি না কাগজটা কুণ্ডলি পাকিয়ে নর্দমার দিকে ফেলে দিলেন। বিরাট একটা দীর্ঘশ্বাস পটলবাবুর বুকের ভেতর থেকে উপরে উঠে এলো। শুধু একটি মাত্র কথা, কথাও না, শব্দ, আ। গরম অসহ্য হয়ে আসছে, গায়ের কোটটার মনে হয় যেন মন খানেক ওজন, আর দাঁড়িয়ে থাকা চলে না, পা অবশ হয়ে গেছে। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওইদিকের অফিসটার দরজার সিঁড়ির উপর বসে পড়লেন। 9:30 বাজে। করালিবাবুর বাড়িতে শ্যামাসঙ্গীত হয় রোববার সকালে। পটলবাবু নিয়মিত গিয়ে শোনেন, বেশ লাগে। সেইখানেই যাবেন নাকি চলে? গেলে ক্ষতিটা কি? এসব বাজে খেলো লোকের সঙ্গে রবিবারে সকালটা মাটি করে লাভ আছে কিছু? আর অপমানের বোঝাটাও বইতে হবে সেই সঙ্গে। সাইলেন্স! ধুর, নিকুচি করছে তো সাইলেন্স। জানা কাজ তার 32 গুণ ফুটুনি আর ভরম। এর চেয়ে থিয়েটারের কাজ। থিয়েটার অনেক কাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনের মধ্যে জেগে উঠল। একটা গম্ভীর সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। একটা কথা মনে রেখো পটল, যতই ছোট পার্টি তোমাকে দেওয়া হোক, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসেবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট্ট পার্টি থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাতে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো 5 জনে মিলেমিশে কাজ, সকলের সাফল্যে জড়িয়ে নাটকের সাফল্য। পাকরাশি মশাই দিয়েছিলেন এ উপদেশ পটলবাবুকে, গগন পাকরাশি। পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি, আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকরাশি। অথচ দম্ভের লেশমাত্র ছিল না তার মনে। ঋষিতুল্য মানুষ আর শিল্পীর সেরা শিল্পী। আরও একটা কথা বলতেন পাকরাশি মশাই, নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল, সবাই নাগাল পায় না সে ফলের, যারা পায় তারা হয়তো তার খোসা ছাড়াতে জানে না। কাজটা আসলে হলো তোমার, অভিনেতা। তোমাকে জানতে হবে কি করে সে ফল পেড়ে তার খোসা ছাড়িয়ে তার থেকে রস নিংড়ে বার করে সেটা লোকের কাছে পরিবেশন করতে হয়।
গগন পাকরাশির কথা মনে হতে পটলবাবুর মাথা আপনা থেকেই নত হয়ে গেল। সত্যি কি আজকের পাঠটার মধ্যে কিছুই নেই? একটি মাত্র কথা তাকে বলতে হবে, কিন্তু একটি কথা বলে কি এক কথায় তাকে উড়িয়ে দেওয়া যায়? আ আ আ আ আ পটলবাবু বারবার নানান সুরে কথাটাকে আওড়াতে লাগলো। আওড়াতে আওড়াতে ক্রমে তিনি একটি আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন। ওই কথাটাই নানান সুরে নানানভাবে বললে মানুষের মনের নানান অবস্থা প্রকাশ করেছে। চিমটি খেলে মানুষ যেভাবে আহ বলে, গরমে ঠান্ডা শরবত খেয়ে মোটেই সেভাবে আহ বলে না। এই দুটো একবারে আলাদা রকমের। আবার আচমকায় কানে সুরসুরি খেলে বেরোয় আরো রকমের এছাড়া কত রকমের রয়েছে। দীর্ঘশ্বাসের তাচ্ছিল্যের অভিমানের ছোট করে বলা লম্বা করে বলা চেঁচিয়ে বলা মৃদুস্বরে চড়া গলায় খাদে গলায় আবার টা খাদে শুরু করে বিসর্গটা সুর চড়িয়ে আশ্চর্য! পটলবাবুর মনে হলো তিনি যেন ওই একটি কথা নিয়ে একটা আস্ত অভিধান লিখে ফেলতে পারেন। এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি? এই একটা কথা যে একবারে শোনার খুনি, তেমন তেমন অভিনেতা তো এই একটা কথাতেই বাজিমাত করে দিতে পারে। সাইলেন্স! পরিচালক মশাই ওইদিকে আবার হুঙ্কার দিয়ে উঠেছেন। পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তার কাছেই ভিড় সরাচ্ছে। ছোকরাকে একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুতপদে এগিয়ে গেলেন তার কাছে। আমার কাজটা হতে আর কতক্ষণ দেরি ভাইয়া? অত ব্যস্ত হচ্ছেন কেন দাদু? একটু ধৈর্য ধরতে হয় এসব ব্যাপারে। আর আর আধ ঘন্টা অপেক্ষা করুন। না, নিশ্চয়ই নিশ্চয়ই অপেক্ষা করবো বই কি, আমি কাছাকাছি আছি। দেখবেন আবার শর্টকাবেন না যেন। জ্যোতি চলে গেল। স্টপ সাউন্ড! পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। ভালোই হলো, হাতে সময় পাওয়া গেছে কিছুটা। এরা যখন রিহার্সালের বিশেষ ধার ধারছে না, তখন তিনি নিজেই নিজের অংশ কিছু অভ্যাস করে নেবেন। গলিটা নির্জন, একে আফিস পাড়ার বাসিন্দা এমনিতেই কম, তাই রবিবার যে কয়জন লোক ছিল সবাই ফ্যারাডে হাউসের দিকে বায়োস্কোপের তামাশা দেখতে চলে গেছে। পটলবাবু গলা খাঁকড়ে নিয়ে আজকের এই বিশেষ দৃশ্যের বিশেষ শব্দটি আয়ত্ত করতে আরম্ভ করল। আর সেই সঙ্গে আচমকা ধাক্কা খেলে মুখটা কীরকম বিকৃত হতে পারে, হাত দুটো ততখানি বেঁকে কীরকমভাবে চিতিয়ে উঠতে পারে, আঙ্গুলগুলো কতখানি ফাঁক হতে পারে, আর পায়ের অবস্থা কীরকম হতে পারে, এই সবই একটা কাচের জানলায় নিজের ছায়া দেখে ঠিক করতে লাগলেন। ঠিক আধ ঘন্টা পরেই পটলবাবুর ডাক পড়ল। এখন আর তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই। উদ্বেগটাও কেটে গেছে তার মন থেকে। রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা ও রোমাঞ্চ। 25 বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্যে নামবার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন, সেই ভাব। পরিচালক বরেন মল্লিক পটলবাবুর কাছে ডেকে বললেন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আগে হ্যাঁ। বেশ বেশ, আমি প্রথমে বলবো স্টার্ট সাউন্ড। তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিং বলবে রানিং। বলা মাত্র ক্যামেরা চলতে আরম্ভ করবে। তারপর আমি বলবো অ্যাকশন। বললেই আপনি ওই থামের কাজটা থেকে এই দিকে হেঁটে আসতে শুরু করবেন। আর নায়ক এই গাড়ির দরজা থেকে যাবে ওই অফিসের গেটের দিকে। আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতের এইরকম জায়গায় কলিশনটা হয়। নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাবে অফিসে, আর আপনি বিরক্ত হয়ে বলে আবার হাঁটতে শুরু করবেন। কেমন? পটলবাবু বললেন, একটা রিহার্সেল। না না, বরেনবাবু বাধা দিলেন। মেক করে আসছি মশাই, রিহার্সেলের টাইম নেই। রোড থাকতে থাকতে শটটা নেওয়া দরকার।
কেবল একটা কথা, অবর কি? গলিতে রিহার্সাল দেওয়ার সময় পটলবাবুর একটা আইডিয়া মাথায় এসেছিল, সেটা সাহস করে বলে ফেললেন। আমি ভাবছিলাম, মানে আহ, আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে, আর আমি যদি সেটা পড়তে পড়তে ধাক্কাটা খাই, মানে অন্য মনস্কতার ভাবটা মানে ফুটিয়ে তুলতে। বরেন মল্লিক তার কথাটা শেষ হতে না হতেই বলে উঠল, বেশ তো, ও মশাই, আপনার যুগান্তরের এই ভদ্রলোকটা দিন তো। হ্যাঁ, এইবার ওই থামের পাশে আপনার জায়গায় গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন, ইয়েস স্যার। গুড। সাইলেন্স। বরেন মল্লিক হাত তুললেন, তারপর হঠাৎ তক্ষুনি হাত নামিয়ে দিয়ে বলেন, ওহো, 1 মিনিট। কেষ্ট, ভদ্রলোকে একটা গোপ দিয়ে দাও তো চট করে, ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কিরকম গ্রুপ স্যার? ঝুপু না চারা দেওয়া না বাটারফ্লাই? রেডি আছি সবই। বাটারফ্লাই, বাটারফ্লাই, চট করে দাও, দেরি করো না। এটি কালো বেটে ব্ল্যাকবার্স করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে হাতের একটা টিনের বাক্স থেকে একটা ছোট্ট চৌকো কালো কোপ বার করে আঠা লাগিয়ে পটলবাবুর নাকের নিচে সেঁটে দিলেন। পটলবাবু বলল, দেখো বাবু, ধাক্কা ধাক্কিতে খুলে যাবে না তো? ছোকরা হেসে বলল, ধাক্কা কেন? আপনি যদি দারা সিং এর সাথে কুস্তি করেন, তাও খুলবে না। লোকটা হাতে আয়না ছিল। পটলবাবু টুক করে তাতে একবার নিজের চেহারাটা দেখে নিলেন। সত্যিই তো বেশ মানিয়েছে তো খাসা। পটলবাবু পরিচালকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিকে মনে মনে তারিফ না করে পারলেন না। সাইলেন্স, সাইলেন্স। পটলবাবু গোপ করা দেখে দর্শকদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছিল। বরেন মল্লিকের হুঙ্কারে সেটা থেমে গেল। পটলবাবু লক্ষ্য করলেন সমবেত জনতার বেশিরভাগ লোকই তারই দিকে চেয়ে আছে। স্টার্ট সাউন্ড। পটলবাবু গলা খাঁকড়িয়ে নিলেন। 1, 2, 3, 4, 5, 5 পা। আন্দাজ হাঁটলে পর পটলবাবু ধাক্কা খাওয়ার জায়গা পৌঁছবেন, আর চঞ্চল কুমারের হাঁটতে বোধ হয় 4 পা। সুতরাং দুজনে যদি একসঙ্গে রওনা হন, তাহলে পটলবাবুকে একটু বেশি জোরেই হাঁটতে হবে, তা না হলে রানিং। পটলবাবু খবরের কাগজটা তুলে মুখের সামনে ধরলেন। 10 আনা বিরক্তির সঙ্গে 6 আনা বিস্ময় মিশিয়ে আহটা বললে পরেই, অ্যাকশন। জয়গুরু। খচ 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 খচ, ঠন ঠন। পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপালে ঠোকাঠুকি লেগেছে। একটা তীব্র যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্য জ্ঞান শূন্য করে দিয়েছে, কিন্তু পর মুহূর্তে একটা প্রচণ্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যভাবে নিজেকে সামাল নিয়ে পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে আহ শব্দটি উচ্চারণ করে কাগজটা সামলে নিয়ে আবার চলতে আরম্ভ করলেন। কাট। ঠিক হলো কি? পটলবাবু গম্ভীর উৎকণ্ঠার সঙ্গে বরেনবাবুর দিকে এগিয়ে গেলেন। বেড়ে হয়েছে, আপনি তো ভালো অভিনেতা মশাই। শুনেন, কালো কাজটা একবার চোখে লাগিয়ে দেখো তো, মেঘের কি অবস্থা। শশাঙ্ক এসে বলল, দাদুর চোট লাগেনি তো? চঞ্চল কুমারের মাথায় হাত বুলোতে বুলোতে এসে বললেন, ধন্যী মশাই, আপনার টাইমিং, বাপের নাম ভুলিয়ে দিয়েছেন প্রায়। ওহ। নরেশ ভিড় ঠেলে এসে বলল, আপনি এই জায়গায় দাঁড়ান একটু। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা শট নিয়ে আপনার ব্যাপারটা করে দিচ্ছি। হ্যাঁ। পটলবাবু ফিট ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানের দোকানের ছায়াটা এসে দাঁড়ালেন। মেঘে সূর্য ঢেকে গরমটা একটু কমেছে, কিন্তু পটলবাবুর তাও কোটটা খুলে ফেললেন। আহ, কি আরাম! একটা গভীর আনন্দ ও আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেলল। এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি।
গগন পাকরাশি আজ তাকে দেখলে সত্যি খুশি হতেন, কিন্তু এরা কি সেটা বুঝতে পেরেছে? পরিচালক বরেন মল্লিক কি তা বুঝেছেন? এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য তার যে আগ্রহ আর পরিশ্রম, তার কদর কি এরা করতে পারে? সে ক্ষমতা কি এদের আছে? এরা বোধহয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়ে খালাস। টাকা? কত টাকা? ৫, ১০, ২৫? টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ, তার কাছে ৫টা টাকা আর কি। মিনিট ১০ পরে নরেশ পানের দোকানের কাছে পটলবাবুর খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেল না। আহ, সে কি, টাকাটা না নিয়ে চলে গেল নাকি? লোকটা আচ্ছা ভোলা মন তো। যা। বরেন মল্লিক হাঁক দিলেন, রোদ বেরিয়েছে। সাইলেন্স, সাইলেন্স! ওহে নরেশ, চলে এসো, ভিড় সামলাও। শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু ফিল্ম স্টার। পটলবাবুর চরিত্রে সৌম্য, হরেশবাবুর চরিত্রে শুভ। সমগ্র সাউন্ড পরিকল্পনা আছে শুভ। শুনবেন পরের দিন আরও একটি নতুন গল্প। ততদিন স্টে টিউনড। নমস্কার। অনলি সাসপেন্স।